নমস্কার, শুভ সন্ধ্যা। আমি টুম্পা। আপনাদের সাথে উপস্থিত রয়েছি নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডা। আমাদের সাথে আজ এই আড্ডায় যিনি উপস্থিত রয়েছেন তার কথা মনের কোণে আসতেই চোখের কোণে ভেসে ওঠে 7 রঙের রামধনুর রং, যিনি তার হাতের তুলি এবং রং দিয়ে সাদা ক্যানভাসকে নানানভাবে রঙিন করে তোলে, যিনি ছোট থেকে বড় সকলকে শিখিয়ে যায় জীবনের পাতাকে কিভাবে রঙিন করে তুলতে হবে। তিনি শিখিয়ে যান কিভাবে রং তুলি নিয়ে জীবনের বিভিন্ন অধ্যায়ে এগিয়ে যাওয়া যায়। আমাদের মধ্যে উপস্থিত আমাদের নকশালবাড়ির বিশিষ্ট চিত্রশিল্পী এবং উত্তরায়ণ আর্ট স্কুলের শিক্ষক শ্রী বিমল বাইন মহাশয়। বিমল দাকে নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আড্ডায়। আমরা ভীষণভাবে আনন্দিত আজ তোমাকে এখানে পেয়ে। রঙের তুলিতে ছোঁয়াতে নিজেকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তার বিভিন্ন গল্প এবং তোমার সাফল্যের কথা সবকিছু আজ আমরা শুনব। সবার প্রথমে একটু শুনতে চাই বিমলদার রঙের জগতের প্রবেশ কিভাবে? হ্যাঁ, এটা খুব মজার গল্প যে আমরা যখন নকশালবাড়িতে, আমার জন্ম নকশালবাড়িতেই, আমরা প্রথমে ভাড়া ছিলাম এক বাড়িতে, সেখানেই আমার জন্ম, রথখোলাতেই। আচ্ছা। তো সবচেয়ে মজার ব্যাপার, তখন তো আর মাস্টারমশাই ছিল না, এইভাবে আঁকার মাস্টারমশাই কারো বাড়ি গিয়ে শেখাতো না বা ছিল না নকশালবাড়িতে। এই সময় কি হতো, আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িতে আমরা মামা বলে ডাকি আর কি তাকে। তো সেই মামা ছোটবেলা খুব সুন্দর ছবি আঁকতো। আচ্ছা। মানে যেটা ভগবান গড গিফট বলে, যেটা বলা হয়, যে তার দেখা দেখি আমি আর একদম ছোট ছিলাম, তাদের সাথে যেহেতু খুব মিশতাম, যেহেতু তাদের বাড়িতে জন্ম, তাদের হাতেই বড় হওয়া, সে আমাকে ওই আঁকতো যখন, তখন আমাকে দেখাতো ছবিগুলো। তো দেখে দেখি না ওটা ইমপ্রেস আমি। তো ঠিক ওই দেখে দেখে আমাদের তো তখন ওই সব ছোট ছোট খাতাগুলো ছিল, কেনা খাতাগুলো, খাতার পেছন দিকে, কভারের পেছন দিকে আমি ছবি আঁকতাম। আচ্ছা, ঠিক আছে, দেখে দেখে। আর নাহলে তো খাতার পেজ ছিলে তো বোঝো বাড়িতে মার পড়তো। সেই সময় খুব দাম খাতা বলতে সবার একটু অভাব ছিল সেই সময়। তো সেই কভারের পেছনে, তারপরে আমরা যে শাড়ির ভিতরে একটা কাগজ আসতো, ব্রাউন কাগজগুলো, এগুলোর মধ্যেই ছবি আঁকতাম। তো ওই মামার সাথে দেখে 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 আমি ছবি আঁকা শিখতাম। এই ছবি আঁকাটা ওখান থেকেই শেখা আমার প্রথম। কিন্তু যে বলো না যে পারিপার্শ্বিক যদি তোমার ভালো থাকে তুমিও ভালো হবা, ব্যাপারটা ঠিক ওইখানে। তোমার দেখা দেখি আর একজন শিখবে ভালোটা। আমার কিন্তু ক্ষেত্রে তাই হয়েছে, ওই বাড়ির ওই মামাকে দেখে আমার শেখাটা প্রথম শেখা। দ্বিতীয় যে এখানে আমি কিভাবে আসলাম, ও তো শেখা তো সেটা ছোটবেলা যেভাবে থাকেই, সবারই নেশা থাকে, এটা তো জন্মগত, সবার একটা অধিকার। মানে সবাই জন্মের প্রথমে সবাই ছবি আঁকতেই শেখে, ছবি আঁকতে শেখে। আর কিছু গুলো করে জন্মের পরে ওয়ালে ঘরের মধ্যে সবাই ছবি আঁকে। অবশ্যই। এবার আমরা যেটা দেখিও প্রায় বাড়িতে যে ধরনের ছোট বাচ্চা, মানে কম বেশি প্রায় বাড়িতেই কিন্তু ওয়াল পেন্টিং রয়েছে। তো ঠিক একই রকম। আর সেই সময় আমরা তো ওয়াল পেইনি, কাঠের ঘর ছিল আমাদের। তো সেই কারণে আমরা ওই খাতার পেছনে, পেপারের পেছনে যতটুকু জায়গা পেতাম ওই ছবি আঁকতাম। ওইভাবে করে মামার কাছে শেখা। তো আমরা তখন ক্লাস আমি 3 কি 4 পড়ি, আমার যা মনে আছে। তো আমাদের রথখোলাতে একটা কম্পিটিশন হয়েছিল। এবার রথখোলাতে তখন নাটক টাটক খুব হতো। তো আমাদের সিনিয়ররা খুব নাটক টাটক করতো। একটা তখন ওখানে সুকান্ত ভট্টাচার্যের একটা জন্মজয়ন্তী পালন করতো। সেখানে আমাদের বট গাছটা ছিল, এখন আমার যেখানে বাড়ি তার পাশে একটা বট গাছ ছিল, যেমন নিচে পাকা করা। ঠিক সেখানেই আমরা ওখানে বসে একটা আর্ট কম্পিটিশন চালাতো। তো আমাকে সবাই বসছে, এবার আমার কাছে রং তুলি কিছু ছিল না, সেই সময় একটা স্কেচ পেনও ছিল না, পেন্সিলও ছিল না, এরকম অবস্থা ছিল আমাদের। যে বাড়িতে বসে বসে যেটা করতাম। আর আমি আসলাম, আমাকে এক বন্ধু বললো কি, বিমল তুই তো ভালো আঁকিস। তো তখন ক্লাসে পড়ি, 3 পড়ি, তখন ওইভাবে করে বলে তুই আঁক না। তো আমি না বললাম দিয়ে তাহলে আঁকি। এবার ওদের রং তুলি নিয়েই আমি ছবি আঁকি। এবার বিকেল বেলা যখন না ঘোষণা করলো আমি সেকেন্ড প্রাইজ পেলাম, আমি তো খুব খুশি। এটা একটা মজার গল্প, যে ছোটবেলা এই গল্পগুলো এখন মনে পড়ে আমার এখন গা শিরে দেয় উঠে। আমাদের এখন যেগুলো হারিয়ে গেছে, যেগুলো একেবারে কোনো বাচ্চাদের মধ্যে নেই, এগুলো পাওয়া। তো কি হলো, তারপরে আমাকে আমাদের ওখানে প্রাইজ পেলাম। পরের দিন আমার তো এনার্জি খুব বেড়ে গেল, ছবির প্রতি আরো এনার্জি বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে কি হলো, আমাকে দেখলাম যে আমাদের পাড়াতে আরো 2জন ছিল, যেমন ধ্রুবজ্যোতির ভাই বিশ্বজ্যোতি, এখন ইউনিভার্সিটিতে চাকরি করে। তো আর হলো ওই তোমার
আহ, আমাদের সিংবিট বাবু বলে একজন ছিল, ওর ছেলে, তারপরে পার্থ পার্থ সারথী বিশ্বাস ছবি আঁকা শেখায় এখনো। আচ্ছা আচ্ছা। ও যেত হ্যাঁ। বাগডোরাতে ছবি আঁকতে, ঠিক আছে। এবার পার্থর সাথে আমার ছোটবেলারই একটা সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ। এবার পার্থ এসে আমার বাড়িতে বলতো যে এরকম বিমল চল আমাদের সাথে। এবার আমি তখন মাকে বললাম কি মা আমিও যাবো তাহলে শিখতে। আমাদের মোহিত কাকু, আমরাই তো কাকু বলে ডাকি, ছোটবেলার থেকে ওনার কাছে শিখি। তখন আমাকে জোর জবরদস্তি, আমি বললাম জোর জবরদস্তি করলাম আমার বাড়িতে। তো যাই হোক আমাকে নিয়ে গেল ওই কাকুর কাছে শেখাতে। সেই পথ চলা সেখান থেকে শুরু, সেই ছোটবেলার থেকে এখন পর্যন্ত চলে যাচ্ছি। তো মাঝ পথে কিন্তু একটু আমি ব্রেক হয়ে গেছিলাম, আচ্ছা একটু ব্রেক হয়ে গেছিলাম। মানে আমি যখন ক্লাস 10-এ মানে পড়ি, তখন আমার টেস্টের আগে তো ওই মোহিত কাকু মানে আমার স্যার, যে প্রথম ছোটবেলার যে স্যার, সেই স্যার আমাকে নিয়ে যায় শিলিগুড়িতে একটা ওয়ার্কশপে। আচ্ছা তো মাস্টারমশাই আমার নেই, সেই মাস্টারমশাই আমাকে মাটির কাজ শেখাতো, প্রকাশকান্তি দে। আচ্ছা। হ্যাঁ, আমি সেই সময় আমি কি করছি, ওই মা বাবার কথা না শুনে সেই সময় আমি চলে গেছি ওনার কাছে মাটির কাজ শিখতে। আচ্ছা। ওই ওয়ার্কশপে পরিচয় হওয়ার পরে আমাকে বলছে আমাকে মাটির কাজ শেখাবেন। হুম। তো আমি বলছি হ্যাঁ শেখাবো। এবার তারপরের দিন আমি নিজে নিজে চলে গেছি। আচ্ছা এবার সেই সময় কিন্তু আমি অলরেডি 7 থেকে ছবি আঁকাও শেখাই। আচ্ছা। হ্যাঁ, মানে তোমার এই ছবি আঁকা শেখানোটা অনেক আগের থেকে? আগের থেকে। বাহ তখন আমি ক্লাস 7-এ পড়ি যখন আমি ছবি আঁকা শেখাই। বাহ। তো কিরকম ভাবে ওটাও একটা কাকতালীয় ভাবেই শেখানোটা শুরু হয়েছিল। যে আমাদের পাড়ারই একজন আছে, উনি আমাকে বললো ভজ গোবিন্দনাথ, হ্যাঁ এবার তোমরা চেনো। হ্যাঁ উনি আমাকে বললো কি, উনি টিউশনই পড়াতো তখন। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বিমল তুই তো ছবি টবি ভালো আঁকিস, শেখাবি না কেন? আমিও ভাবলাম যে আমারও কিছু পয়সার দরকার, অবশ্যই। কারণ আমি এদিক ওদিক কয়েকটা পেপার টেপার কিনতে হয়। হুম হুম। মা আমার কাছে সবসময় চাই, হয় না। হয়নি। এবার যেহেতু আমার বাবা একটা ছোট্ট মানে ডি গ্রুপে চাকরি করত, সামান্য পয়সার তখন বেতন। তো আমাদের বাড়িতে আমরা 4 জন ফ্যামিলিতে, তারপরে দিদি একটু অসুস্থ ছিল, তো সেই কারণে ওইভাবে খরচা করতে পারতো না। হুম হুম। তো যাই হোক আমরা ওইভাবে করেই শিখছি। হুম। তো ওইখানে আমার শুরুটা ওইখানে হলো, ওখান থেকে টিউশনিটা আমার ফার্স্ট শুরু হলো। আমাকে তখন 15 টাকা বেতন দিত, ফার্স্ট 15 টাকা বেতন। 15 টাকা মানে বিশাল ব্যাপার। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ আসলে হচ্ছে সেই সময়টা 15 টাকা মানে তো বিশাল একটা ব্যাপার, বড় হ্যাঁ। ব্যাপার। এবং তোমার এই আর্টের জগতে জিনিস কিনতে হবে, হ্যাঁ, এটাও হ্যাঁ, তো তোমার কাছে একটা বিশাল হ্যাঁ। তারপর বড় কি হলো, ওই ছবি আঁকার সাথে সাথে আমি তখন কি করলাম, যে ওই মাটির কাজ ঢুকলাম, সেটাকে আমরা টেরাকোটা বলি, যেটাকে হ্যাঁ পোড়ামাটির কাজ। হ্যাঁ পোড়ামাটির কাজ। পোড়ামাটির কাজে ঢুকলাম আমি 94-এ। আচ্ছা 94-এ আমি ঢুকলাম। হুম। ওই প্রকাশকান্তি দে শিলিগুড়িতে থাকে উনি, মাস্টারমশাই। উনি নেই, স্বর্গীয় এখন। উনি আমার শ্রদ্ধেয়, খুব মানে আমার কাছের ছিল, ভীষণ কাজ। ভীষণ কাছের, মানে বলা মুশকিল যে কি হবে। উনি আমার স্যারের থেকে বলবো যে আমার বাড়ির আত্মীয় যেরকম হয়, কাকা জ্যাঠা যেরকম হয়, সেইভাবে আমাকে দেখছে। তাদের বাড়িতে খাওয়া দাওয়া, এবং কি রাত জাগাও তাদের বাড়িতে হয়েছে, রাত জেগেও কাজ করছি আমি, এইভাবে কাজ করতে। তখন ছবিটার প্রতি না একটু সরে এসেছিলাম, আচ্ছা ছবিটার প্রতি একটু সরে এসেছিলাম। এবার সরে তারপরে না আমি যখন 98-এ হুম। একটা আর্ট এই সে হয়, নর্থ বেঙ্গলে আর্ট কম্পিটিশন হয়। আচ্ছা এবার সিনিয়রদের কিন্তু আচ্ছা এটা পুরো কুচবিহার মালদা সব মিলে। আচ্ছা। তো তখন ছিল জয়ন্তদা, জয়ন্ত ঘোষ, শিলিগুড়ি যে বড় বড় স্কাল্পচার গুলো তৈরি করছে মহানন্দ ব্রিজের হুম পাশে, হুম হুম। তারা এখনো তিনিও নেই। হুম। তো সেই সময় উনি আসতো ওখানে বসে, প্রকাশদার সাথে বসে বসে গল্প করতো। তো আমিও কাজ করতাম। এবার উনি আমার কাজ দেখে ইমপ্রেস। এবার স্বাভাবিক ব্যাপার, তখন আমি 15-16 বছর বয়স হয়তো। তো আমাকে দেখে বলছে তুমি কোথার থেকে এসছো? আমি বললাম নকশালবাড়ি থেকে। নকশালবাড়ির থেকে তুমি এখানে এসছো এই মাটির কাজ শিখতে? ওরা না সেই সময় ছোট আমি ছিলাম যেহেতু, তো আমাকে খুব স্নেহ করতো, খুব ভালোবাসতো। সবাই ওইভাবে করে নকশালবাড়িতে বিমল আসতো, নকশালবাড়ি থেকে হবে, মানে দারুণ একটা ব্যাপার ওদের থেকে একা একা আসা। হুম হুম হুম। হ্যাঁ, সে 2 টাকা 3 টাকা ভাড়া দিয়ে বাসে করে যেতাম, তারপর রিক্সা ভাড়া দিয়ে ভক্তিনগর, সেই ভক্তিনগরে ওখানে যেতাম। বাস থেকে নেমে অনেকটা পথ, অনেকটা, হ্যাঁ। কোনদিন তো হেঁটেই যেতাম, আর কোনদিন সারাদিন না খাওয়াও থাকতাম, বিকেল বেলা ফিরতাম, এইভাবে করে করে গেছে। এবার আমার একটা কাজ করেছিলাম ওখানে, তো মাদার চাইল্ডের উপরে। তো আমাকে বললো কি বিমল তুই না এই কাজটা এবার কম্পিটিশনে দাও। তো আমি না সেই সময় ফর্ম ফিল আপটা করতেও মানে পারিনি ঠিক মতন। তো যেহেতু আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম, তো এবারে এক্সিবিশনের জন্য দিব না কম্পিটিশনে দিব বুঝতে পারিনি। তো আমি ওই একটা গ্যাপ রেখেছিলাম। গ্যাপ রাখার পরে তো ওখানে জয়ন্তদাই ঠিক ওখানে আমাকে কম্পিটিশনে ঢুকিয়ে দিচ্ছে। এর কম্পিটিশনে ঢুকিয়ে দিচ্ছে। তো সেই কম্পিটিশনে প্রথমবার আমি ওখানে সম্মানিত হলাম এবং পুরস্কার পেলাম।
একটা এবার আমাদের উত্তরবঙ্গ পেপারে দিয়েছিল, আমরা বাহ। এখনো সেই উত্তরবঙ্গ পেপার কাটিং কাটিংটা এখনো রয়েছে। এখনো আছে সেইভাবে ছবি আঁকতে। তারপরে সেটা হলো মাটির কাজ করতে করতে তারপরে এসলো আমি 2002-এ আবার একটা অ্যাওয়ার্ড পেলাম। সেই সময় 2002-এ আমাকে 500 টাকা অ্যাওয়ার্ড দিল, এবার তো মানপত্র দিলই। এই করে 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 আমার জার্নিটা এই পর্যন্ত আসছে। এখন তো আমি আমাদের দেশের নানা রকম জায়গায় এক্সিবিশন করে এসেছি। এটা আমরা শুনছি। হ্যাঁ, গত বছর দিল্লিতে করেছি, হ্যাঁ, তার আগে গোয়াতে করেছি। হুম। গোয়াতে 2বার করলাম আমি। তারপরে পুনেতে করেছি, হ্যাঁ পুনেতে আর্ট টু গ্যালারিতে, বোম্বে করেছি, বোম্বে হলো সিমরোজা আর্ট গ্যালারি। তারপরে আবার তোমার হায়দ্রাবাদে করেছি, তোমার হায়দ্রাবাদে করেছি হলো তোমার হলো ওটা হলো বাঞ্জারা হিলসে একটা সরকারি হল আছে, আমি ওখানে করেছি। এরকম ভাবে এখনো এই আর কলকাতা তো এখন আমাদের বাড়ি ঘর ব্যাপার বলতে গেলে, তো যখন ইচ্ছা প্রায়ই যাওয়া হচ্ছে। প্রায় যাওয়া হচ্ছে। তো ওই রকম ভাবেই আমি যাই, একাডেমিতে ঘুরি, কোন সময় এক্সিবিশন করতে যাই। এই গ্রুপ, একটা দিল্লির গ্রুপের সাথে আমি জড়িত আছি। এবার আমাদের একটা শিলিগুড়িতে একটা গ্রুপ করেছিলাম গ্রিন উইন্ডো নামে, সেই গ্রুপটা এখন নেই অবশ্য। তারপরে তারাও আছে, এখন তারাও কাজ করছে, নানা রকম কাজ করছে, ছবি আঁকছে, অনেক বন্ধুরাই কাজ করছে, এইভাবে চলছে, এখনো এইভাবে করেই চলছে। এবার নানা রকম এবার সবাই সহযোগিতা করছে, শিখে যাচ্ছি। এখনো শেখার তো আর জায়গা নেই, শেখার তো শেষ নেই। কোনো জায়গা নেই শেখার যে এরকম ভাবে তুমি পারবা না শিখতে, এরকম কোনো জায়গা নেই। হুম। পারবা না, যে চেষ্টা করবে সেই পারবে। সেই পারবে। হ্যাঁ, এইবার বলে না তুমি পারবা, তুমি তো তোমার দ্বারাই হবে, এইটা বলে কেউ কিচ্ছু নেই, সবার দ্বারা হবে এই কাজ, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টাটাই সবচেয়ে বড় ব্যাপার, অভ্যাস করতে হবে, এইটাই হলো। ওই তো একই আমি ওই কথায় সাধনা। হ্যাঁ, সাধনা, ওইটাই সাধনা। সাধনা করতে হবে। এইভাবে করে চলছে এখন পর্যন্ত চলছে। ও কিছুদিন আগে একটা দিল্লিতে একটা বই পাবলিশ হয়েছিল, আচ্ছা। তো সেখানে প্রায় 27 জন মানে আর্টিস্টকে নিয়ে, তার মধ্যে আমিও ছিলাম একজন, একটা বই পাবলিশ হয়েছে। আমি বইটা দুঃখের বিষয়ে আজকে আনতে পারিনি, রবিবার বলে আমি খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা। আমি ওরকম 2-3টা বই হয়েছে আর কি, হ্যাঁ, এই ইদানিং বেরোলো বইটা। তো আমার ওখানে ছবি কিছু পড়েছে আর কি, জমা হয়েছে, ওই পেপারে বেরোচ্ছি, আমার নাম নিয়ে কিছু লেখালেখিও হয়েছে। বা এইভাবে। এতে হচ্ছে আমরা ভীষণভাবে গর্বিত হলাম, এবং নকশালবাড়ি হিসেবে তোমাকে নিয়ে কিন্তু আমাদের একটা গর্ব অবশ্যই। আর আহ, বেশ কিছুটা আমাদের অল্প অল্প জানা ছিল, আজকে বিমলদার থেকে এই আড্ডায় আমরা আরো অনেক কিছু পরিষ্কারভাবে জানলাম। আহ, গর্ব এবং আনন্দ সবটাই একসাথে। অবশ্যই, সাথে হ্যাঁ। অনেক অনেক শুভকামনাও থাকছে যে আরো পথ এইভাবেই আসুক, আরো বয়ে আসুক, আমরা এইভাবেই যেন তোমাকে পেতেই থাকি। অবশ্যই। আরেকটা কালকে যেটা হলো, আমাদের নর্থ বেঙ্গলের সব আর্টিস্টরা মিলে, আমরা নর্থ বেঙ্গলে অনেকদিন ব্যাপী হচ্ছে আন্দোলন হচ্ছে যে একটা আর্ট কলেজ হোক। তো আর কালকে প্রশ্নের হ্যাঁ, মধ্যে একদম দারুণ একটা ব্যাপার যে একটা আর্ট কলেজ হোক। আমরা অনেক দিন ধরেই আছি, আমাদের নর্থ বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের তরফ থেকেও, তখন থেকেই আমি ওই গ্রুপেও ছিলাম, তখন থেকেই আন্দোলনটা চলে আসতেছে। তো যখন বাম সরকার ছিল তখনও আমরা বলেছিলাম, এবার তৃণমূল সরকার ছিল তখনও আমরা দিদিকে বলেছিলাম, অনেককে জানিয়েছি। তো এই বছরও আমরা, এই নতুন সরকার এসছে, আমরা সবাই মিলে একত্র হয়ে এবার এই সরকারকেও জানাবো যে একটা আর্ট কলেজ হোক। আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে অনেক পিছিয়ে আছে, এই শেখাটা খুব প্রয়োজন, একটা আর্ট কলেজ প্রয়োজন। কারণ ভবিষ্যতে আমরা বাচ্চাদেরকে কি দিব, আমাদের ছোট ভাই বোনদেরকে কি দিব, কিভাবে যাবে শিখবে, এই যে শেখাটা, শিখে আর্ট শিখে কি হবে, এই ব্যাপারটা যদি একটা আর্ট কলেজ হয় না, তাহলে আঁকার ব্যাপারটা যে কত দূরে যাওয়া যায়, আঁকা শিখে যে ওইখান থেকে কত রকম ব্যবসাতে ঢোকা যায় বা নিজের ক্যারিয়ারটাকে নতুন ভাবে তৈরি করা যায়, অনেকেই আমরা জানি না। অনেকেই জানে। আমরাই জানি যে ছবি আঁকা মানে এই বাচ্চাদের ছবি আঁকা, বিজ্ঞান ভূগোলের ছবি আঁকবো স্কুলে, ওখানেই সমাপ্ত। আমাদের অ্যাকচুয়ালি অনেকটা ধারণা থাকে এমন যে আমার বাচ্চাকে ছবিটা শিখতে হলে হ্যাঁ। স্কুলে প্রয়োজন আছে ক্লাস 9, 10, 11, 12 হ্যাঁ, এই কারণে এখনো অনেকের চিন্তাধারা। কিন্তু আমাদের এই ভাবনাটা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার জন্য আমাদের সরকারের একটু দায়িত্ব নিতে হবে। একটু তাই বলছি, দায়িত্ব নিতে একটা আর্ট কলেজ এত বড় উত্তরবঙ্গ মিলে, মালদার থেকে মিলে, কোচবিহার পুরো দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা আর্ট কলেজ নেই যেখানে নাচ গান প্রচুর লোক শিখছে, ভালো ভালো ছাত্ররা বাইরে পড়াশোনা করছে। এখান থেকে আমাদের উত্তরবঙ্গে প্রচুর ভালো ভালো আর্টিস্ট আছে, আমরা জানি না। এবার আমি নিজে যে জানলাম যে
আমাদের এই তোমার কি বলে এটাকে, বাংলাদেশ বর্ডারের কাছে একটা কি ইসে কি ওটা ভুট্টা বাড়ি না কি বলে যেন একটা, ওখানে আছে। ওইখান থেকে এক ভদ্রলোকের সাথে আমার দিল্লিতে পরিচয় হলো, একটা গ্রাম এলাকা বাংলাদেশ বর্ডারের পাশে। উনি ওখানে আর্ট কলেজে, কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করে এখন ওখানে কাজ করছে উনি। এটা বিষয় থাকে, আমরা সত্যি এখানে অনেকের সাথে পরিচিত হতে হ্যাঁ। পারি না। আমার সাথে ছোট একটি ঘটনা হয়েছিল। আমি একটা অনুষ্ঠানে আমি কলকাতায় গিয়েছিলাম বেশ কিছু বছর আগে। তো সেখানে ওখানে আর্ট কম্পিটিশন ছিল, আমি সেখানে যাই। এখানে আমাদের এই বেশি দূরে না, বাগডোরা পেরিয়ে গিয়ে শিব মন্দির, ওই আশেপাশেই হিমন বলে এক ভাই, হিমন, ও সেখানে আর্ট করতে যায় এবং সেখানে তার আমি আর্ট দেখি, মানে অসাধারণ। মানে এই যে একটা, সে ওখানে আমি আছি, এখান থেকে এখানে পরিচয় হয়নি, আমি সেখানে গিয়ে তার সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ। সে ছবি এঁকেছে, সেখানে সেটা দেখাচ্ছে, ছোট বেশ ভাই। মানে সেটাই ভাবলাম যে প্রতিভার তো মানে শেষ নেই, শেষ নেই। কিন্তু এত সুন্দর করে তার ছবি সেখানে প্রেজেন্ট করা, এত সুন্দর ছবি সে ওখানে তুলে ধরেছে তার ভাবনাকে। তো সেটাই যে আমাদের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো আর্টিস্টরা রয়েছে, হ্যাঁ, অনেক অনেক প্রতিভাবান আছে, জানতেই পারি, লাস্টে হারিয়েও যায়, জানো, অনেক ভালো ভালো কাজ করে, হারিয়েও যায়। জায়গা পায় না বলে পায় না। হারিয়ে যায়। এবার অর্থেরও ব্যাপার, অত দূর থেকে পড়াশোনা করা, একটা প্রচুর টাকার খরচা আছে, এই মেটেরিয়ালস এর প্রচুর দাম, ছবি আঁকতে গেলে যখন শিখে যাবে তার মেটেরিয়ালস এর প্রচুর দাম, সেটাও একটা বড় ব্যাপার। সেখানেও একটা নিজস্ব একটা জায়গা একটা দরকার, জায়গা দরকার। এইভাবে প্রচুর সময় লাগে। তাহলে পরিবেশটাকে যদি আরো ভালো করতে হয়, আমার মনে হয় উত্তরবঙ্গে যদি শিক্ষাকে আরো মানে বিস্তারিত করতে হয়, তাহলে কিন্তু এটাকে নিয়ে আসতে হবে, আরো বেশি করে নিয়ে আসতে হবে শিক্ষাটা মানুষের ভেতরে। আমরা এখন পড়াশোনা করি যেরকম খেতে হয়, ঠিক পড়াশোনাটা করাটা হলো খাওয়ার মতো বেঁচে থাকার জন্য। ঠিক পড়াশোনাটা হলো বেঁচে থাকার জন্য। তুমি যদি পড়াশোনা না করো তাহলে সমাজে মিশতে পারবে না। তার সাথে আর একটা জিনিস তোমার করতে হবে, সেটা হলো বাঁচার জন্য। বাচ্চার জন্য এবার খালি তুমি চাকরি করতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি উকিল হতে পারো, যে কোনো ইঞ্জিনিয়ার হতে পারো, তার সাথে যদি ছবি আঁকা, গান, নাচ বা আবৃত্তি কেউ যদি করে, সেটা কখন বুঝতে পারবে, সে তখন একটা জায়গায় যখন পৌঁছে যাবে, তখন সেই জায়গাটা বুঝতে পারবে এইটার কি মাহিত্য। সত্যি তাই। একদম সেই জায়গাটা সুন্দর ভাবে তখন কি হবে, নিজেকে এই যে ক্লান্তির থেকে দূর করার জন্য এইটা খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমাদের বড় বড় শিল্পীরা অনেকে আছে, হ্যাঁ। দেখবা সলমান খান বলে ছবি আঁকে, আমি হ্যাঁ তাই না, এরকম আমি হ্যাঁ। দেখেছি। আমি অবশ্যই এই এই জিনিসগুলো ভীষণ, মানে একটা সময় গিয়ে আমাদের এই নাচ গান, যার যেটা ভালো লাগছে, ছবি আঁকা ভীষণ ভাবে প্রয়োজন। হ্যাঁ। তবে যেটা বারবার আমাদের কথায় উঠে আসলো, বিমলদার সাথে আমাদের উত্তরবঙ্গে একটি আর্ট কলেজ ভীষণ ভাবে জরুরি। ভীষণভাবে জরুরি। আজকের এই আড্ডা থেকে আমরাও ভীষণভাবে আশা রাখছি আমাদের উত্তরবঙ্গে এই আর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আর্ট কলেজ যদি করা যায়, এই ভাবনা যদি আসে, তবে সত্যি আমাদের একটা আনন্দের বিষয় থাকবে। আমাদের আজকের এই আড্ডা এবং এই মঞ্চ থেকে সেই আশাটা আমরা রাখছি আরো একবার। বিমলদার কাছে তো প্রচুর ছবি। হ্যাঁ, এখন বিমলদার প্রচুর ছবি আছে। হ্যাঁ, আমার একটু সৌভাগ্য বলবো আমি অবশ্যই, যে বিমলদার কিছু ছবি আমি একবার দুবার দেখার একটু সৌভাগ্য আমার হয়েছিল তার বাড়িতে গিয়ে বিশেষ কাজে পৌঁছে। এই যে বিমলদা, তোমার বাড়িতে আমি সময় দেখেছি, বা তোমার বিভিন্ন যখন জায়গায় তুমি অনেক সময় দেখেছি আমরা ছবি আঁকছো, সেই ছবি আঁকার আগে কি নিজেকে কোনো ভাবনা বা কি বিষয়বস্তুর ওপরে যাবে এরকম করে কি প্রতিটা সময় ভেবে নাও, নাকি মনের না, না, ইচ্ছে না, মতো? এইরকম কোনো ব্যাপার নেই যে আমার ভাবতেই হবে, আবার না ভাবলেও হবে না। যখন আমি কাজ করতে বসবো, তখন তো আমার ভাবতেই হবে যে আমি এটা কি কাজ করব, কি বিষয়ের উপরে কাজ করব, এটা তো থাকে। আচ্ছা। তো তারপরে একটা নিজের ঘরানা তৈরি করতে হয় ছবির। হ্যাঁ, নিজের একটা সিগনেচার যেটা বলা হয়, আমার ছবি দেখলেই যেন বুঝে যায় লোকে যে এটা বিমলদারই ছবি। তো সেই একটা জায়গা তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন, সেই ভাবনাটা দরকার, নিজের সেই স্ট্রাকচারটা তৈরি করার ব্যাপার থাকে, যে আমি আমার একটা সিগনেচার, যে ছবি দেখলেই বুঝবে বিমলদার এটা লিখেছে, এরকম বিমলদাই আছে।
এইরকম একটা সবারই তৈরি করতে হয়। যেমন মকবুল ফিদা হোসেন ছিল, হ্যাঁ। প্রকাশ কর্মকার ছিল, বিজন চৌধুরী ছিল, আরো প্রচুর আর্টিস্ট আছে ভারতবর্ষে, বড় বড় ছবিওয়ালা যাদের artist ছবির আছে, মধ্যে হ্যাঁ। দিয়ে তাদের একটা হ্যাঁ, একটা নিজস্ব পরিচয় আছে। নিজস্ব পরিচয়। দেখলে পরেই সে বলবে যে অমুক লোক আসছে হ্যাঁ, হ্যাঁ, ছবিটা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গাটা তৈরি করতে একটু সময় লাগে। সময় লাগে। আর আমি তো বিশেষ করে অ্যাক্রিলিকও করি, তার সাথে আমি জল রংটা বেশি পছন্দ করি। হ্যাঁ। আমি ঘুরে ঘুরে দেখবো আমি আউটডোর করছি হ্যাঁ। বাইরে বসে। হ্যাঁ, হ্যাঁ। তো গিয়েছিলাম, এক মাস্টারমশাই এসেছিল কোচবিহার থেকে। তো উনি আসলো, আমি বললাম যে একদিন কিন্তু আমার এখানে থাকতে হবে, তো থেকে একটু ঘুরে টুরে ছবি আঁকবো। তো আমি হলো এই কাউকে পেলেই হলো আমি চলে যাই, ছবি আঁকার লোক পেলেই হলো। তো সারা রাত ওখানে থাকলাম, সকালবেলা ভোরবেলা আমরা 6টার সময় উঠে নদীর পাড়ে যেয়ে আমরা মোটামুটি 10:30 পর্যন্ত ছবি আঁকলাম। তারপরে রোদ ওই ফাঁকা জায়গায় বসে থাকা যায় না, তারপরে ফিরে আসলাম বাড়িতে। তো যে ছবি তো আমি মাঝে মাঝেই বেরিয়ে যাই, আমাদের তো পাহাড় কাছাকাছি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আমাদের তো পরিবেশ পরিবেশ অপূর্ব এক সুন্দর পরিবেশে আমাদের বাস। ভাগ্য ভালো যে আমরা হ্যাঁ, এইরকম একটা হ্যাঁ, পরিবেশে আর ভীষণ ভাবে আমরা সৌভাগ্য যে সৌভাগ্য। আমরা এখানকার এইখানকার লোক। আমি তো গর্ববোধ করি যে আমি নকশালবাড়ির ভীষণ ভাবে গর্ব করি আমরা নকশালবাড়িতে আমাদের এমন একটা জায়গা যে আমরা সামনাসামনি নেপাল যেতে পারি, হ্যাঁ। সামনে কিন্তু বাংলাদেশ বর্ডার যেতে পারি, হ্যাঁ, কিছু দূর গেলে ভুটানের বর্ডার দেখতে হ্যাঁ, পারি। অবশ্যই হ্যাঁ, তাই না? পাহাড় তো আছেই একটা পাহাড় তো অবশ্যই আছে। মানে এবং পাহাড়ের এই প্রতিটা সময় তার নিজের মানে প্রকৃতির চরিত্র চেঞ্জ হচ্ছে যে প্রত্যেকটা সময়, একদম দারুণ একটা। সকাল থেকে একটা সেই সকাল থেকে এই 4টা 4:30 থেকে ভোর থেকে যদি শুরু করি, 7টা 7:30টার মধ্যে যেন তার অসাধারণ অপূর্ব অপূর্ব কতগুলো যে চরিত্র আমাদের সামনে আসবে সেটা। প্রকৃতিকে এত রং যে দিয়েছে, হ্যাঁ, মানে 7টা রং বলে না, হ্যাঁ। 7টা রং তো দিয়েছে। এর সাথে যেমন আমরা 7টা রং তো থাকে, তাতে এর সাথে মিশে যেমন আমরা অনেক রং তৈরি করি, অবশ্যই ঠিক একই রকম প্রকৃতি কিন্তু তৈরি করে দিচ্ছে, খালি আমাদের দেখতে হবে আর সেটা আমাদেরকে নিতে হবে, নিতে হবে। গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করলে পরে আমরা শিখে যাবো সবকিছু। অবশ্যই। আমি প্রথমেই সুর থেকে শুরু করে সব প্রথমে শুরুতেই বললাম যে যার কথা আমাদের মনের কোণে এলেই আমাদের চোখের কোণে ওঠে 7 রঙের ছবি, এবং বিমলদা প্রকৃতির মধ্যে থেকেও সেই 7 রঙকে নিয়েই নিজের ক্যানভাসকে তৈরি করে যাচ্ছে। তুমি আউটডোরের গল্প বললে, সেখানে একটা বিষয় যে তুমি জানার ইচ্ছা হলো কোনটা বেশি ভালো লাগে, ইনডোর আউটডোর? না না, দেখো দুটো দু জায়গা দুরকম ভাবে। দুরকম ভাবে খারাপ কোনোটাই নেই। না, অবশ্যই। এবার কি বলতো, যে আমরা বাইরে বেরোচ্ছি কেন, বাইরে এই যে বললাম না যে আমরা ঘুরতে বেরোই মাঝে মাঝে, তাই না? ঘুরতে বেরোলে একটা রিল্যাক্স হওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। নিজের কর্মের থেকে হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ। রিল্যাক্স করা যায়। তো আমরা ঠিক ছবি আঁকাটাও তাই, যে ছবি আঁকা মানে প্রকৃতির থেকে যদি আমরা না পাই তাহলে ঘরে বসেও কিছু করতে পারবো না। একদম। যেমন ভ্যান গগ, দেখো ভ্যান গগ রোদের মধ্যে বসে যে ছবিগুলো, সূর্যের ছবিটা আছে, ছবি এবার এঁকেছে। সেটা তো আমি যদি অনুভূতি না করতে পারি সেই সময়, তাহলে আমি সেটাকে আমি কিভাবে করে স্পেন্ড করবো, যে আমি কিভাবে লোককে দেখাবো যে আমি সেই সময়টা ছবি আঁকছি। এবার শীতটাকে যদি আমি বোঝানোর মতন যদি না হয় যে আমি শীতটা আঁকতেছি, যদি ছবির মধ্যে যদি ঠান্ডা একটা ব্যাপার না থাকে, তাহলে আমরা কি করে আমরা তাহলে আমরা বলতে পারি ছবির সাথে আমাদের অনুভূতিটা ভীষণ ভাবে খুব ভাবে জড়িত একদম। তুমি আবার গরমের মধ্যে একটা গরমের ছবি, আমরা ছোটবেলায় গল্প শুনি করি, যেরকম একটা শীতের ছবি আঁকো, একটা বসন্তের ছবি আঁকো, যদি না দেখি তাহলে আঁকবো কি করে? প্রকৃতি সব ছবি এঁকে রাখছে, হ্যাঁ, অবশ্যই। সব গান গেয়ে রাখছে, সব সুর দিয়ে রাখছে, আমাদের খালি ধরে নিতে হয়। ধরে নেওয়াটাই এই হচ্ছে বড় ধরে ব্যাপার। নেওয়াটাই হলো কাজ। আর ধরতে গেলে বাইরে বেরোতে হবে, বাইরে বেরোতে। ঘরে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ঘরে তুমি যাই করো না কেন, বাইরে বেরোতে হবে। অবশ্যই। আমি সেটা এতটুকুই জানি, আমার এতদিনের অভিজ্ঞতা, এত ছোট্ট একটু ব্যাপারে আমি এতই জানি। না, না, অবশ্যই আমাকে বাইরে বেরোতেই হবে এবং সেটাকে তুলে ধরা তার মধ্যে থেকে। একটা ছবি আঁকতে অনেকটা সময় প্রয়োজন, প্রচুর সময়। তুমি কি মনে করো সব থেকে বড় কোনটা গুরুত্বপূর্ণ এই সময় ধরে ছবি আঁকতে? একটা তো ঠিক যে একটা ছবিতে সময়ের ব্যাপার অবশ্যই ভীষণ লাগে। সময়, হ্যাঁ। প্রচুর সময়ের ব্যাপার, যে সময়টা দিতেই হবে। তুমি যখন বেশি সময় দিবা, এক সময় সময় নষ্ট করবা, আরেক সময় ফলটা পাবা। এবার ফলটা কখন পাবা এটা তোমাকে কেউ বলে দিবে না বা বুঝিয়ে দিতে পারবে না যে এই সময় ফলটা পাবা। ঠিক ফলটা যখন পাবা তুমি বুঝতে পারবে যে আমি ফল পাচ্ছি। তখন দেখবা মানে 2 ঘন্টা 3 ঘন্টার প্র্যাকটিস, তখন দেখবা যে 10 মিনিটে আমার কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা। তার জন্য অনেকে বলে না এই ছবিটা আঁকতে তো 10 মিনিট সময় লাগবে,
হ্যাঁ, তো তো এত দাম কেন ছবিটার? আর রং টং কত লাগছে, 1000-2000 টাকা, তাহলে এত 2 লাখ টাকা 4 লাখ টাকা, এত দাম কেন? এই যে 30 বছর, 35 বছর, কেউ 50 বছর, 60 বছর ধরে ছবি এঁকে যাচ্ছে, সেই 60 বছর, 60 বছর পরে যে এসে যে ওই 10 মিনিটের মধ্যে একটা ছবি এঁকে দেওয়া, মানে আমার 60 বছর লাগছে ওই 10 মিনিট ছবিটা আঁকতে বা 2 মিনিট আঁকতে। ওই 60 বছর খরচা করে তারপরে এসছে কিন্তু। অবশ্যই তাহলে এবার ছবিটার দাম ওই 60 বছর থেকে ধরো তুমি, হ্যাঁ, তার কত খাটনি, তার কত সময় দিচ্ছে। এবার এটা আমরা সাধারণ লোক সবসময় বুঝি না, না সাধারণ লোককে বুঝি না এটা এই সাধনার মতো একটা বিষয় একটা বিষয়। দিনের পর দিন দিনের পর দিন এটা, তার জন্য বড় বড় আর্টিস্টের বড় বড় দাম, এক একটা লোকের এক এক রকম দাম হয়। তো সেই সময়টা, তার জন্য সময় কথা বলে না, আমরা সময় কথা বলি, তাই জন্য তুমি সময় দিয়ে যাও, কোনো দিকে না তাকিয়ে সময় দিয়ে যাও, ঠিক এক সময় দাঁড়াবে। একজন সবই একটা সময় গিয়ে ভালো চিত্রশিল্পীর জন্য এটাকে তাহলে বলতে আমরা ধরছি তোমার থেকেই যে ধৈর্যটা ভীষণ ভীষণ দরকার, ভীষণ দরকার। আজ আজ যারা ছাত্র, হ্যাঁ। যারা ছবি আঁকছে, হ্যাঁ। যাদের এইভাবে এগিয়ে যাওয়ার, তাদের জন্য তুমি কি এই মেসেজ বলবে? আমি অবশ্যই বলবো, ধৈর্য ধরে ছবি আঁকো, দেখবা ফল একদিন পাবাই। কিন্তু আগেই ফলের আশা করলে হবে না, ফলের আশা পরে। গাছ লাগালে দেখো ফল তো দেবেই তোমাকে, কিন্তু কবে দিবে, কবে গাছ বড় হবে, তখন ততদিন তো আশা করতে হবে, আশা করে অবশ্যই, থাকতেই হবে। জল দিতে হবে, এটাকে যত্ন করতে হবে। ঠিক যত্নের সময় এক সময় আসবে, তুমি ফল পাচ্ছ, তোমাকে তখন আর বেশি যত্ন করতে হবে না, খালি কাজ করে যেতে হবে। তোমাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। এই সবাইকে বলি, আমি সবাই ভাই বোনকে বলি যে এই কাজটা খুব দরকার, ধৈর্যটা ধরো। তোমার খালি ভাই বোনকে বলবো না, আমি প্যারেন্টসদেরকেও বলি, হ্যাঁ। সবাইকে যাদের ছবি আঁকে একটু ধৈর্য ধরেন, দেখবেন ছেলে মেয়ে হবে। এবার বলেন আমার ছেলের হবে না, আমার ছেলে খুব চঞ্চল, আমি তো বলি বেশি করে হবে, বেশি করে করান, বেশি করে অভ্যাস করান, সব হবে। কারো হবে না বলে এমন কিচ্ছু নেই। যাদের যাদের কাপড় চোপড় পরতো না তাদের হতো, এখন আমাদের কেন হবে না? অবশ্যই আমরা তো একটু বুঝি। হ্যাঁ, হ্যাঁ, সেই সময়টা, সেই সময়টা তো ছবি ছিল, ছবি ছিল। ভাষা প্রথম ভাষাই তো মানুষের ছবি। গুহার মধ্যে আমরা বড় বড় গুহাতে দেখছি, এখন সেই ছবি এখনো আমরা খুঁজে পাই। আমরা কিভাবে পাই? তারা তো কোনো আর্ট কলেজে শেখেনি, কোনো মাস্টারমশাই কাছে শেখেনি, সেটা প্রকৃতির শেখা, প্রকৃতির কাছে শিখে এসছে। প্রথম ভাষাই হলো ছবি, প্রথম ভাষা ছবি। জন্মের পরেই কোন বাচ্চা কাচ্চারা যখন ওয়ালে ছবি আঁকে, দেখবা ও যেভাবে একটা গোল দিক না কেন, দেখবা মাছ আঁকছে, ফুল আঁকছে, ওটাকে ভাববে যে ও ওটাকে, তুমি বলবো ওটাকে ফুল হয়নি, না ওটাই ফুল, ও কিন্তু ও জানে যে ওটাই ফুল। এই একটাই যে তুমি 60 বছর পরে আঁকবা, দেখবা অনেক আর্টিস্ট আঁকে, তুমি দেখবে যে তাদের আঁকাগুলো এরকম ব্যাকা, তারা কেন? তাদের আঁকা ঠিক ওই 60 বছর আর ওই 2 বছর বা 1 বছরের মধ্যে আসতে হবে, ওই দুজনের বয়স একই রকম হয়ে যাবে, তখন তাদের মস্তিষ্ক ওই একই জায়গায় আসবে, তখন তার জন্য ওরা অনেক বড় জায়গায় যায়। আগে রিয়েলিস্টিক করো, তারপরে আস্তে 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 ওখানে গিয়ে পৌঁছাতে পারবে। অবশ্যই, অবশ্যই এইভাবেই চলে, এইভাবেই চলে। বিমলদা অবশ্যই ছাত্রছাত্রীদের সাথে সাথে বাবা মার জন্যও কিন্তু একটি মেসেজ দিয়ে রাখলেন যে আমাদেরকেও ধৈর্য ধরতে হবে। অবশ্যই সবাইকে, মানে পরিবার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বাচ্চাকেও। কোনো বাচ্চার ক্ষেত্রে কিছুদিন আঁকার পরেই হচ্ছে না এটা বলা যাবে না, তাকে নিয়ে, তাকে সাহস দিয়ে তার সাথে আমাদেরকে এগোতে। আমি একটু উদাহরণ দিই ছোট্ট। আমার কাছে না পাইনডিকের থেকে একটা মেয়ে আসতো, ওর নাম কাজল, ছোট্ট একদম গ্রাম থেকে আসতো, ওখান থেকে না ওর মামা নিয়ে আসতো। তো ওর মা বাবা এখানে ছিল না, ওর মামাই মানুষ করতো। তো নিয়ে এসে আমার কাছে আঁকা শিখতেছে, ভয়ে কিছু আঁকতো না, কিচ্ছু পারতো না, ভয়ে বসে থাকতো চুপচাপ। তো ওর মামা রোজ নিয়ে আসতো ইউনিভার্সিটিতে, প্রায় 2 বছর চলে গেছে। আমি বলছি তুমি ধৈর্য ধরে থাকো, দেখবা তোমার ভাগ্নি ছবি আঁকবে। ঠিক 2 বছর যেই পার হলো, 3 বছরে যখন মিশে গেছে সবার সাথে, তখন ওর ছবি আঁকাটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে। 3-4 বছরে ও কিন্তু খুব ভালো আঁকছে। কিন্তু কোনো দুর্ঘটনার কারণে ওর মামা একটু অসুস্থ হয়ে পড়ে, তারপরে ওর শেখাটা হয়নি, নাকি তার ওর মা সে নিয়ে গেছে, যাই হোক ও হতে পারেনি। কিন্তু হয় এরকম অনেক ছেলে মেয়ে আমি দেখছি আমার কাছ থেকে, প্রায় আমি 30-35 বছর ধরে ছবি আঁকছি, তো শেখাচ্ছিও আমি, যেহেতু আমার এটা পেশা, আর নেশা তো ছবি আঁকা, কিন্তু আমার পেশা এটাই করে খাই যেহেতু, কিন্তু আমি বুঝি যে ছবি আঁকাটা কি জিনিস। আর আমিও তো একদম গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি বুঝি যে একটা জিনিস ধরে রাখতে যে ফল পাবো, তার জন্য সবাইকে বলি যে চেষ্টা করো, চেষ্টা করলেই হবে, সময়টা দিতে হবে ভীষণ ভাবে। আমরা সাধারণত সবাই বিমলদাকে আর একটা পরিচয় জানি,
নাট্য জগতের লোক, ভীষণ ভালো নাট্যশিল্পী বলবো। চরিত্র দারুণ করে ফুটিয়ে তোলে বিমলদার কাছে জানতে চাইবো, তুমি কি মনে করো এই যে চিত্র শিল্পটা একদিকে, এই ছবি আঁকা, রং তুলি, এখান থেকেও নিজের মনোভাবকে প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা, আমি বললাম তোমাকে যে ভালোবাসাটা প্রথম, হ্যাঁ, ভালোবাসাটা, আর সাথে এই যে নাটক, হ্যাঁ নাটক এখানে আর ছবি আঁকা। তুলে ধরা, হ্যাঁ এই দুটার মধ্যে তোমাকে আমি প্রথমেই বললাম যে আমি যখন প্রাইজ পেলাম রোদখোলাতে, তখন বললাম না ওরা কালচারাল প্রোগ্রাম করতো আমাদের এখানে, অনেক নাটক টাটক হতো। তো তাদের দেখা দেখি নাটক শুরু। আমার ছোটবেলায় প্রাইমারি স্কুলের স্যার, উনি সদ্যীয় আমাদের মাস্টারমশাই, বিশ্বাস মাস্টারমশাই, নির্মল বিশ্বাস, না নির্মল স্যার না, আমাদের তো ছিল আরে আহ, রঞ্জিত বিশ্বাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রঞ্জিত স্যার আচ্ছা ছিল আমাদেরকে প্রথম নাটক শুরু করায়। ও আচ্ছা, নাটক, হ্যাঁ পেটে ও পিঠে স্কুলে, আচ্ছা, হ্যাঁ বুঝলে তো। হ্যাঁ। এইভাবে করে করে তারপরে আমাদের পাড়ার জহর কাকা খুব ভালো নাটক করতো, বা আমাদের পাড়ার যারা করতো উনি মেকআপ করতো ভালো। তো ওই ওনাদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে নাটক করতে করতে, তার সাথে সাথে এইভাবে করে আস্তে আস্তে আমাদের একটা ছোট গ্রুপ হলো, নাটকের গ্রুপ। এখনো আমরা শিবাজি নাট্যগোষ্ঠী হিসেবে আছি। দুর্গা পূজার সময় আমরা হ্যাঁ আমরা অবশ্যই করি আর কি। হ্যাঁ আমরা প্রতি বছর আমরা সেটাকে পাই, এবং সেই নাটকে আমরা বিমলদাকে পেয়ে থাকি। এটা হলো শখ, হ্যাঁ হ্যাঁ এটা হলো ভালোবাসা। তোমাকে আমি একটা কথা বললাম যে পরিবেশ, তুমি যদি ভালো হও তোমার পরিবেশ আস্তে আস্তে ভালো হবে। আর তুমি যে পথে যাবা, যদি একটা অন্য পথে যাও, তোমার পরিবেশ সেই মানে সুগন্ধটা ছড়াবে। তো আমি চেষ্টা করি যে আমার পরিবেশটাকে ভালো করার জন্য। তো এখানে আমি আছি, ধ্রুবদা আছে খুব ভালো লিখে, আর আমরা বেশিরভাগ নাটকই কিন্তু ধ্রুবদার হাতে লিখাই, স্বরচিত নাটক আর কি। আচ্ছা, স্বরচিত নাটকই আমরা বেশি করি। হ্যাঁ, হ্যাঁ। না এর আগে যত নাটকগুলো করেছি সব প্রায় করেছি, তারপরে তোমাদের পাড়াতেও আমি নাটক করেছি। হ্যাঁ, তো এই ভাবেই নাটক ছোটবেলার থেকেই আসছে। তো এইভাবে করতে করতে নাটক করি আর কি, এটা ভালোবাসার জন্য করা। এই যেহেতু এটা তো শেখানোর কিছু নেই, ওই যে বললাম বড়দের কাছ থেকে দেখে শেখা। আমরা যে করি এখন, তো দেখবো নকশালবাড়িতে আগে সমিতি সংগ্রামের নাটকের একটা ব্যাপার ছিল। সমিতি সংগ্রাম মানেই নাটক, একটা কালচারাল ব্যাপার ছিল। এখন আমরা অনেক দিন ধরে দেখি না, দেখতে পাই না। আমি 2018-তে একটা বড় প্রোগ্রাম করেছিলাম, যে আমি তখন একটা ছোটবেলায় তাদের নাটকগুলো দেখেছিলাম, যেমন নির্মল্ল চক্রবর্তী, যেমন আমাদের লক্ষ্মী মাসি মানে লক্ষ্মীলতা ঘোষ, তারপরে আমাদের রতন স্যার, বিশ্বাস, চাকলা স্যার, তারপরে হলো আমাদের যে কে ফলহরি কাকু, ফলহরি বিশ্বাস, উনি এরা খুব ভালো নাটক করতো। একটা সময় নাটক বলতে তো আমাদের কাছে এরাই ছিল। এই সুব্রত সঙ্গের পিছনে এখন যে সেট ঘরটা, যে সবজির মার্কেট হয়ে বসছে, একসময় ওখানে যাত্রা নাটক হতো। আমরা যদি খুব দেখতাম, তখন তো টিভি ছিল না কার বাড়িতে, কিন্তু ওখানে তখন সবাই মিলে দেখতে যেতাম। তো ছোটবেলা আমার মা বাবার সাথেও আমি এসেছি নাটক দেখতে। তো এইভাবে এদের সাথে দেখে দেখে তারপরে সুব্রত সঙ্গের সাথে আমি অনেক দিন ছিলাম। আমাকে নির্মল বিশ্বাসের বাড়ির সাথে, নির্মল চক্রবর্তীর বাড়ির সাথে, তো আমাকে খুব ভালোবাসে এখনো। তাদের ছেলেমেয়েরাও আঁকা শিখছে, ওই ক্লাবে আমি শেখাতাম মহিতদের সাথে সাথে। ওই যে আমি ছোটবেলা যার কাছে শিখেছিলাম প্রথম হাতে করি, তার কাছে আমি শিখেছিলাম, এবং তার সাথেও আমি শেখাতাম। আজকেও একজন সেই সিনিয়র স্টুডেন্ট, তুমি চিনবা হলো মৌপিয়া, ওই যে আমাদের নিনাদার মেয়ে, আজকেও কথা হলো, বলে দাদা ছোটবেলার কথা হারিয়ে গেছে না, সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে। আজকে একটা ছোট্ট একটা মানে গল্প হলো কিছুক্ষণ আগে, শুভ্রা এরা শিখতো, তখন আমি ছোটদের শিখাতাম, এবং ওদেরকেও বাইরে আউটডোর নিয়ে যেতাম, ও মহিদেই শেখাতাম ওদেরকে, কিন্তু আমাদের সাথে আমি দেখিয়ে দিতাম, ড্রয়িং ফ্রয়িং দেখিয়ে দিতাম। তো এইভাবে করেই চলতো। সেই এখন আর সেই কালচারটা নেই নকশালবাড়িতে, সেই সুব্রত সঙ্গও নেই, সেই রোদখোলাও নেই। আগে রোদখোলা সুব্রত সঙ্গেতে একটা খুব ভালো পরিবেশ ছিল, এখন তো সব খুব বাজে পরিবেশ। এখন আমাদের একটু দায়িত্ব নিতে হবে যতটুকু আমরা পারি করতে। তার জন্য এই দিকে আমরা এখনো ঝোঁক দিয়ে আছি, যে জানে একটু নাটক করে দেখাতে পারি বাচ্চারা, যে নাটক কি জিনিস সেটা বুঝে। ওরা খালি টিভিতে দেখে নাটক। হ্যাঁ, এখন তো মোবাইল সবার হাতে, বলে কি নাটক, একটা সিরিয়াল দিচ্ছে তো নাটক। নাটকটা যে কোথায় হয় আমরা কেউ দেখতে যাই না, তথ্যকেন্দ্রেও দেখতে যাই না। তথ্যকেন্দ্র হয় অনেক, নাটক হয় অনেক সময় হয়, এখন তবুও তো লোক খুব কম। হ্যাঁ, তো আমরা দেখতে পারি না বা যাই না, এত দূর থেকে যাওয়া হয়। আমি এক সময় খুব যেতাম, যেহেতু শিলিগুড়ি, তখন নাটক দেখে আসতাম। শিলিগুড়ি অনেকের সাথেই আমার নাট্য গ্রুপের সাথে এখনো খাতির আছে।
তারপরে আমাদের তো নাটকের যেটা হলো আমাদের লেখক শিল্পী সঙ্গের নাটক গোষ্ঠী, তাদের সাথেও আমি করেছি অনেক নাটক, এবং কমার্শিয়াল নাটকও করেছি। আচ্ছা। হ্যাঁ, 2-3টে কমার্শিয়াল নাটকও করেছি, পথনাটক করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে করেই আর কি সবার সাথে মিলে আছে। আর যেহেতু আমার পেশা হলো ছবি আঁকাটা, তাই জন্য ছবি আঁকাটা একটু বেশি চলে গেছি। নাটকটা আছে, সব সবাইকে নাটকটাও সাথে দেখাও। রয়েছে। হ্যাঁ, যেটা হ্যাঁ, ভালোবাসাটা অবশ্যই একটু রাখি, অবশ্যই অবশ্যই। ভালোবাসাটা একটু রাখি। নাটক ভীষণ সত্যি ভালো লাগার জায়গা। আমাদের নাটক দেখেছি যতদিন ধরে। আর এই যে শুভ্রাদি বললে, মৌপিয়াদি বললে, একটা সময় আমাদের একটা সময় আমরা একসাথেই প্রায় পার হয়েছে। দিদিরা একটু বড় ছিল আমাদের থেকে, আমরা সেই সময়টা তাদের থেকে অনেকটা শিখেছি। তাদেরকেও দেখতাম, কিন্তু এই সাংস্কৃতিক জগৎগুলো বলতে তারা ভীষণ ভাবে ভীষণ ভালো যুক্ত। ছিল, হ্যাঁ, শুভ্রাদি খুব ভালো, তো হ্যাঁ, অসাধারণ অসাধারণ কবিতা ছবি বলে, বলতো, এখনো ছবিও ভালো আঁকতো, হ্যাঁ ভীষণ ভালো মৌপিয়া ছবি খুব আঁকতো, ভালো নাচতে পারতো। ভীষণ ভালো নাচ করতো। আজকে আজকের এই অনুষ্ঠান যদি কখনো তোমরা দেখো, শুভ্রাদি মৌপ্রিয়াদি তারা অনেকটা দূরেই রয়েছে, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, শুভকামনা রইলো। আমরাও কোনো একটা দিন আবার সেই সময়টায় একটা সময় একটা জায়গায় যদি আড্ডায় বসতে পারি, এটা অবশ্যই। ভালো লাগবে আমাদের জন্য। মোবাইলের কথা উঠলো, হ্যাঁ। তো এখন একটা জিনিস প্রায় হচ্ছে যে ডিজিটাল আর্ট মানে প্রায় দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে তুমি কি বলবে এই ডিজিটাল আর্ট নিয়ে? দেখো, ডিজিটাল আর্ট বলতে কোনোটাই খারাপ না। না, এবার হাতে ছবি আঁকা, মোবাইলে ছবি আঁকা, এটা ডিজিটাল আর্ট বলতে তুমি যদি চলে যাও এখন অ্যানিমেশন, হ্যাঁ, কিন্তু হাতে তো আগে আঁকা শিখতেই হবে। অ্যানিমেশন করতে গেলে কিন্তু আমরা ডিজিটালের দিকেই চলে যাই। তো তার আগে আমাদের শিখতে হবে মাটির কাজ। আচ্ছা। তারপরে মাস্ট ড্রয়িং লাইন ভালো হতে হবে। এই ড্রয়িং লাইন আর মাটির কাজ যদি জানে কেউ, দেখবা তারা হলো ভালো করে হলো এই লাইনটাতে ডিজিটাল লাইনে ঢুকতে পারবে। আচ্ছা। হ্যাঁ, এই অ্যানিমেশন কাজের জন্য ঢুকতে পারবে। কারণ ড্রয়িং না জানলে অ্যানিমেশনে ঢোকা যায় না। আচ্ছা। তুমি অ্যানিমেশন শিখতে যাবে, আগেই তোমাকে ড্রয়িং শেখাবে, আগেই ড্রয়িং শেখাবে, মাটির কাজ শেখাবে, কারণ পার্সপেক্টিভ জানতে হবে, একটা ফিগারের লাইন ড্রয়িং গুলো জানতে হবে, সব জানার ব্যাপার আছে, তারপরে তুমি যেতে পারবা। আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, কম্পিউটারে অনেক কিছু করা যায়, সহজ হয়ে গেছে। তবুও যদি প্র্যাকটিক্যাল যদি না জানো তাহলে একটু অসুবিধা হবেই। প্র্যাকটিক্যালটা খুব দরকার। এই যে ছোট ছোট অনেক বাচ্চারা তোমার কাছে শিখতে আসে, মানে আমি দেখি একদম ছোট বাচ্চা, মানে বিমলা ভরসা। হ্যাঁ, তবে আরেকটা কথা, নকশালবাড়িতে কিন্তু এই আর্ট বলতে অনেকেই শেখায়, সবাই ভালো শেখায়। আমি অবশ্যই সবাই ভালো শেখায়। যারা আজকে আর্ট শেখাচ্ছে, প্রত্যেক টিচারের জন্য, মানে শিক্ষকের জন্য আমাদের তরফ থেকে শুভকামনা, শুভেচ্ছা, এবং আগামীতে তোমরা আরো অনেকটা বড় হও, সেটাও আমরা চাইবো। প্রত্যেকে ভালো শেখায়। বিমলদার কাছে যেটা শুনবো, এই যে ছোট ছোট বাচ্চারা আসে, ফার্স্ট স্টার্ট শুরু হচ্ছে, তুমি তাদেরকে কিভাবে শুরু করো? এইবার সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, তাদের সাথে আমি সবচেয়ে মেশার চেষ্টা করি আগে। আচ্ছা। অনেক বাচ্চা আছে না, হয়তো আমাকে দেখে কেঁদেই দিল, এরকম হয়। হ্যাঁ, তো ওদের সাথে মেশার চেষ্টা করি আগে, কারণ যখন ও আমার সাথে ভালোভাবে মিশবে না, তখন ওর আঁকাটাও হয়ে যাবে। যেমন এমনি তো লাইন ড্রয়িং দিয়েই আমরা শেখাই, আমাদের ফার্স্ট স্টার্ট শুরু হয় লাইন ড্রয়িং দিয়ে শুরু হয়। তারপরে আস্তে আস্তে যে যেরকম স্টুডেন্ট তাকে সেভাবে করে দিই। কেউ একটু ভালোই পারে করতে, কেউ এসে পারে না করতে, তখন ওইভাবে করেই তাকে শেখানো হয়। কিন্তু প্রথমেই যদি তুমি শেখাতে হয়, তাকে ভালোবাসার মাধ্যমে শেখাতে হবে। একটু যদি তার সাথে মিশতে পারো, তাহলে তুমি তাকে ভালো মতন শেখাতে পারবা। আমরা তো ছাত্রদের জন্য অনেক কিছু নিলাম, যারা নতুন প্রজন্মের শিক্ষক, যারা হচ্ছে আর্ট শেখাচ্ছে, তাদের জন্য তুমি কি বলবে? আমি যা বলবো, যারা নতুন শিক্ষক, যারা শেখাচ্ছে বা শিখাবে এরকম পরিস্থিতিতে, আগে আমি বলবো তারা পয়সা অবশ্যই কামাও। পয়সা সবার দরকার আছে, পেট যখন আছে পয়সা দরকার আছে, তার সাথে সাথে কিন্তু নিজে চর্চা করো। চর্চা যদি করো, ছবিটা যদি সবসময় আঁকো, তাহলে তুমি আরো আগাতে পারবে। না হলে এক সময় যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি বিজনেসটাই জানো না, তাহলে ওখান থেকে ব্যাক হয়ে আসতে হবে। তুমি যদি না জানো, আপ টু ডেট না হতে পারো, তুমি নতুন কিছু না শিখতে পারো, তাহলে বাচ্চা কাচ্চাকে শেখাবা কি হবে? তোমার জায়গায় আরেকজন চলে আসবে শেখাতে, তখন তোমার থেকে ভালো শেখাবে। তাই জন্য বলছি, সবাই কি বলছি যে অভ্যাস করো, অভ্যাসের মাধ্যমে তোমাদের নিজেদের সমৃদ্ধ হবে। আগে নিজেকে সমৃদ্ধ করো, তারপর দেখবা সমাজে সমৃদ্ধ হবে, তোমরাও সবাইকে শেখাতে পারবা একই কাজ। খালি অভ্যাস করো,
নিজেকে বেশি বেশি করে। মা ভীষণ ভালো একটা পরামর্শ দিল নতুন শিক্ষকদের জন্য। বিমলদা, অনেক ছবি তো তুমি এঁকেছো, সবটাই অবশ্যই সবই ভালো লাগারই ছবি। তোমার কাছে কোনো মানে একদম খুব স্মরণীয় কোনো প্রদর্শনী কিছু মনে এরকম কিছু বলবে? দেখো, প্রদর্শনী স্মরণীয় হয় না, আচ্ছা। কারণ কি বলতো, আমরা নতুন যখনই কাজ নিই, নতুন যখনই কোনো একটা জায়গায় যাই, সেদিনকে আমার স্মরণীয় মনে হয়। আচ্ছা। কারণ কি বলতো, যেগুলো পিছনে চলে গেছে সেগুলো নিয়ে ভাবলে হবে না, যেটা আজ সেটা সেটাই আমার হ্যাঁ, কাছে। এর ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, ছবি আঁকা মানে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, কারণ তোমার পিছনে কি চলে গেছে সেটা তোমার ভবিষ্যৎ না, যেটা যেটা তোমার সামনে আসবে সেটা সেটাই ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তাই জন্য তুমি আগাও, যত নতুন নতুন এক্সিবিশন করবা। আমি এখন ন্যাশনাল করছি, যখন হ্যাঁ। ইন্টারন্যাশনাল করবো সেটা তখন আমার তখন আরো স্মরণীয় বেশি হয়ে স্মরণীয় হয়ে উঠবে। তো আমি যদি তখন আরো বেশি লোকের সাথে কাজ করে চেষ্টা করি, তখন আরো স্মরণীয় হয়ে উঠবে। এই যে ব্যাপারটা, এইটাই স্মরণীয় বলে কিছু হয় না আমার কাছে মনে হয়। বিমলদার কাছে সেটাই স্মরণীয় যেটা ঘটতে চলেছে। তার মানে জীবনের প্রত্যেকটি অধ্যায় বিমলদার কাছে স্মরণীয়। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। কারণ আমরা অনেকেই মনে করি যে ওটাই আমার ভালো ছিল, তার মানে বিমলদা কিন্তু বলছে না, সেটাকে ভালো বলেই থেমে যাওয়াটা থেমে যাওয়া যাবে না, তোমাকে প্রত্যেকটাই হচ্ছে স্মরণীয় করে পথ রাখতে হবে। যে খুঁজতে হবে তাহলেই স্মরণীয় হবে। একদম। সব পথ সামনে আছে, অনেক পথ আছে, শেষ হয় না। অবশ্যই। সেটা স্মরণীয় প্রত্যেক দিন আসতে থাকবে, এক একটা শিখতে থাকবো আর স্মরণীয় হতে থাকবে। এই জায়গাটা কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এইভাবেই আমরা শিখতে চাই, হ্যাঁ, অবশ্যই। শেখার আমাদের। বিমলদার কাছে এটা জানতে চাইবো, শেখাচ্ছ এরকম কিছু মানে বাচ্চাদের নিয়ে বা নকশাল বাড়ির যারা শিখতে চায়, বা কোনো যারা হয়তো কোনো কারণে শিখে উঠতে পারছে না, অনেকটা সমস্যা হয় আমাদের। যেরকম আমি নিজে একটা জিনিসের ওপরে আমি এটা জানি, আমি একটা কর্মসূত্রে আমি একটা বাগানের সাথে যুক্ত, এবং তাছাড়াও আমরা বিভিন্ন বাগানে বিভিন্নভাবে গিয়ে থাকি। আমরা কিন্তু সেখানে গিয়ে দেখি, এবং আমি আমার কর্ম জায়গার ক্ষেত্রেই বলছি, অনেক বাচ্চারাই আছে ভীষণ ভালো ছবি আঁকে, মানে ভালো বলতে তাদের কাছে সেটাই কাছে ভীষণ অবশ্যই, ভালো। অনেক ভালো স্টুডেন্ট আছে ছবি যে আঁকে। বাগান থেকে হ্যাঁ। বাগানে অনেকেই করে ভালো। হ্যাঁ, তো তাদেরকে বলছি যে কি, এবার মানে এইটা এরকম কিছু ভাবনা এবার আমি কি কোনোদিন কিছু ভাবনা আমি রয়েছে? ব্যাপারটা হলো যে আমি একটু নিজে অসুস্থ বলে, আচ্ছা। তো আমি এখন বাইরে যেতে পারি না। হুম। আগে অনেক চেষ্টা করতাম, ঘুরে ঘুরে যেতাম। তো এখন আমি দেখি আমার বাড়িতে অনেকেই আসে এরকম, যে কেউ যদি বলে যে আমি এই বাচ্চাটা দুস্থ, তো আমি ওটা কোনো ব্যাপার না, হুম হুম 10 জনের মধ্যে একজন কোনো ব্যাপার না, হয়ে যায়। কিন্তু আমি এখন আর দূরে দূরে যেতেই পারি না। আগে অনেক দূরে দূরে যেতাম, এরকম ভাবে অনেক করেছি, অনেক প্রোগ্রাম গুলো করেছি। তো বাচ্চাদের আমার একটা থিঙ্কিং ছিল যে আমি ওরকম একটা কাজ করব, ওদেরকে নিয়ে কাজ করব। কিন্তু ব্যাপারটা হলো, আমি যেহেতু অসুস্থ, তার জন্য ওইভাবে যেতে পারি না। আমাকে লোক দেখলে বুঝবে না যে আমি অসুস্থ, কারণ ঘুরে বেড়াই, আহ, ঘুরে বেড়াই। আর আমি যদি না ঘুরে বেড়াই, তাহলে আমি সেদিন মৃত হয়ে যাবো, আমি আমার কাছে আমার মনে হয়। কারণ আমি 15 বছর বেশি হয়ে যাবে মোটামুটি, আমি হার্টের ওষুধ খেয়ে যাচ্ছি এখন আচ্ছা পর্যন্ত। তো একটা ব্লকেজও আছে, আমি এখনো ক্লিন করিনি। অনেক ডাক্তার বলেছে, এখন পর্যন্ত আমি ট্রিটমেন্টের মধ্যেই আছি। তো তার জন্য বেশি দৌড়াতে পারি না, তবুও মানে ওইভাবে বেঁচে আছি। মানে কি, এই যে ঘুরতে যাই, দেখবা পাহাড়ে যাই বা এখানে ওখানে যাই, ছবি আঁকি। আমাকে এক স্যার, আমারই আর কি লাস্ট যার কাছে শিখেছিলাম, বড় হয়ে যার কাছে শিখেছিলাম, ওনার নাম সুদীপ্ত রায়। হুম আমার বলা হয়নি, সুদীপ্ত রায়, শিলিগুড়িতে বাঘাযতীন হুম পার্কের পাশে। তো আমাকে বলে কি, তুই অসুস্থ কোথায়, তুই তো বেশ ঘুরে বেড়াচ্ছিস। এবার কলকাতাতে আমি ট্রিটমেন্টে গিয়েছিলাম, তখন আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো তাই আমি বললাম, স্যার না ঘুরলেই তো আমি মরে যাবো। এবার অসুস্থ হয়ে যদি আমি বলি বাড়িতে থাকবো, আমি অসুস্থ, আমার তো এইটা প্রবলেম ওটা প্রবলেম, তাহলে যেদিন তো আমার ছবি আঁকা বন্ধ, আমি নিজেও মরে যাবো। তো আমি ওই ঘুরে বেড়াই বলেই আমি বেঁচে আছি এখন। বেঁচে আছে, আর এই এবং ছবিটা করছি বলেই বেঁচে আছি। ওই একই কথা, প্রত্যেকটা দিনই স্মরণীয় করে তুলতে হ্যাঁ, হ্যাঁ। রাখতেই হবে, হ্যাঁ। সেটা একটা বিষয় থাকে। আহ আজকের এই আড্ডায় বিমলদার থেকে রং তুলি নিয়ে, সাত রং নিয়ে নানান গল্প শুনলাম। যদিও হয়তো আরো অনেক কিছু অজানা আমাদের রয়ে গেল, পরবর্তীতে আবার একটা চেষ্টা থাকবে বিমলদার থেকে আরো অনেক কিছু জানবো। বিমলদার থেকে সবশেষে যেটা জানতে পারলাম, যে শারীরিক অসুস্থতা, আমরা ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকছে, এবং
খুব দ্রুত আরো বেশি করে সুস্থ হয়ে আরো বেশি করে ঘুরে বেড়াক, এবং এই যে ঘুরে বেড়ানোটা যেন না থামে। বিমলদা সুস্থই থাকুক এবং যেভাবে প্রতিটি দিনকে স্মরণীয় করে তুলতে চাইছে, জীবনকে রং তুলি দিয়ে রঙিন করে তুলতে চাইছে, এমনটাই চলুক। বিমলদার সাথে, বিমলদা একজন ভীষণ ভালো সমাজসেবী মানুষ, তিনি অনেক কিছু করেন, সেটাও চলতে থাকুক। সাথে থাকুক তার চিত্রকলার সাথে সাথে তার যে ভালোবাসার একটি জায়গা, নাট্য, নাটক, সেটাও যেন এরকম ভাবেই চলতে থাকে। গল্প আড্ডায় সময় কখন শেষ হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না, কিন্তু ওই যে একটাই কথা, যে না চাইলেও একটা সময় তো থামতেই হবে, থামতেই হবে। যেতেই হবে। তো তেমনই আজকের এই সান্ধ্য আড্ডায় আমরা এখানেই আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও এরকমই একজন বিশেষ অতিথিকে নিয়ে উপস্থিত থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।